তার সবচেয়ে বড় মানে অবাক করা দিক, তার সবচেয়ে মহান দিক, সবচেয়ে চমকপ্রদ দিক হচ্ছে মানুষ যেরকম করে অকাতরে প্রাণ দিল। মানে সারা পৃথিবীর লোকজন অবাক হয়ে গেছে, এরকম করে সম্ভব? শেখ হাসিনা এয়ারফোর্সের চিফকে বললেন, আর্মি চিফকে বললেন, আমি ক্ষমতা ছাড়বো না, গুলি করতে থাকো, কত লোক মারা গেল সেটা আবার দেখার বিষয়। কিন্তু এই প্রথম তার খুবই অনুগত যারা ছিলেন, তার কথা সবসময় মেনেছেন, সেই সেনাবাহিনীর প্রধান, বিমান বাহিনীর প্রধান বললেন, এটা তো অসম্ভব, একটা মরলে 10টা দাঁড়িয়ে যায়, এরকম তো আমরা দেখিনি, এদেরকে মেরে শেষ করা যাবে না। সবার বাংলাদেশ পৃথিবী অবাক তাকিয়ে হয়, এরকম জ্বলে পুড়ে গুলি খেয়ে মরে সরকার, কিন্তু মাথা নোয়াবার নাই, নোয়ায়নি, এবং সেই জন্যেই শেষ পর্যন্ত তারা জয়লাভ করেছে। একবার ভাবেন, এই যে কিশোর হোক, রিক্সাওয়ালা হোক, মজুর হোক, যদিও আমি ঠিক গবেষণা নয় কিন্তু বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে যেটা দেখেছি, জীবন দিয়েছে বেশি মেহনতি মানুষ, গরিব মানুষ, এরা জীবন দিল কিভাবে, কি তাগিদ থেকে? এটা কিন্তু এরকম নয় মিছিল একটা বেরিয়েছে, হঠাৎ করে পুলিশ গুলি করলো, কয়েকটা লোক মারা গেছে। অতীতের আন্দোলনগুলো বেশিরভাগ এরকম হয়েছে যে মানুষ ঠিক জেনে বুঝে জীবন দিতে গেছে, এরকম নয়, তারা জানতো জীবন যেতে পারে তবু গেছে। নূর হোসেন আবার বুকে পিঠে লিখে গেছে মারা যেতে পারি। আর এইবার যখন সামনে রীতিমতো অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে বাইরের লোকজন, পেছন থেকে কেউ বলেছে সামনে গেলে কিন্তু পুলিশ বা আর্মি বা অন্য কেউ, তখন এই কচি কিশোররা জবাব দিয়েছে, এগুলো ভুল কথা, সামনে বাংলাদেশ আর পেছনে পরাজয়। এটাই একটা বিস্ময়কর বিষয়। তার আকাঙ্ক্ষা তখন কি ছিল যে জীবনকে তুচ্ছ মনে হয়েছে। মা তার শিশু কন্যাকে নিয়ে বাইরে বেরিয়েছে, উনি জানেন গুলি হচ্ছে, মানুষ মরছে, উনি মারা যেতে পারেন, তার কন্যাটাও মারা যেতে পারে। এ কি সোজা কথা নাকি? তার মধ্যে তো একটা তাগাদা ছিল, তার মধ্যে একটা আকাঙ্ক্ষা ছিল, তার মধ্যে একটা বোধ ছিল, যাতে তার জাগরণ হয়েছে। উনি মনে করেছেন আমার ঘরে বসে থাকার চাইতে বাইরে যাওয়া ভালো। একটা ধরেন কিশোর বয়সের কেউ ছাত্র, তারা বেরিয়েছে, বাবা মা জিজ্ঞেস করেছে যাচ্ছিস কোথায়, বলেছে কাজ আছে, হয় মিথ্যা কথা বলেছে অথবা বলেছে আমি যদি না ফিরি আমার জন্য দুঃখ করো না। এগুলো মানে কোনোটাই সহজ নয়, অনেক বড় বড় মহৎ বিষয়। আমি সংক্ষেপে বলি, আকাঙ্ক্ষাটা কিন্তু এই একটা ভালো জীবন। কোনো মানুষ যখন ব্যক্তিগতভাবে চেষ্টা করে, ব্যক্তিগতভাবে তার জীবন বদলাবার কাজ করতে পারে, তখন তাই করে। কিন্তু যখন মনে করে যে আমি একা একা পারছি না, আমাকে সমাজের মধ্যে, দেশের মধ্যে এই পরিবর্তন আনতে হবে, আমার ভাগ্য বদলাতে গেলে আরো 10টা লোকের সহায়তা লাগবে। আর যখন মানুষ মনে করে যে অবস্থাটা বদলাবার জন্য সরকার বদলাতে হবে, দেশ বদলাতে হবে, রাষ্ট্র বদলাতে হবে, তখন সে বড় আকারে গণ আয়তনে লড়াই করে। আন্দোলনটা সেই জিনিসই, আন্দোলন হচ্ছে সম্মিলিত আকাঙ্ক্ষার প্রতিফলন, যার জন্য সেই জোট বেঁধে রাস্তায় নামে। আন্দোলনের মধ্যে আকাঙ্ক্ষাটা হচ্ছে সেই যেরকম জীবন সে আকাঙ্ক্ষা করে, এবং সেই জীবন কেমন হতে পারে সেই নিয়ে রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে কথা বলেছে, সংস্কার সম্পর্কে নিজেদের আলোচনা করেছে এবং সংস্কারের প্রস্তাবনা দিয়েছে। জানেন সবাই, অনেকগুলো সংস্কার কমিশন হয়েছে পরে। যখন আন্দোলনটা চলছে তখনও কিন্তু রাজনৈতিক দলগুলো খুব স্পষ্ট করে বলেছে, আমাদেরকে ধরেন মানুষজন প্রশ্ন করেছে কত আন্দোলন করলাম, ইতিহাস যদি দেখেন সেই 52 থেকে জীবন দিচ্ছি আমরা, কিন্তু অবস্থা তো বদলায় না, মানুষের অবস্থার তো কোনো পরিবর্তন হচ্ছে না। আমরা তখন বলেছি তাদেরকে যে আমাদের এবারকার লড়াই কেবল দল বদলের লড়াই নয়, কেবল ক্ষমতা বদলের লড়াই নয়, আমরা এখন সমাজ বদলাতে চাই, দেশ বদলাতে চাই, মানুষের জীবন বদলাতে চাই। মানুষ নিশ্চয়ই বিশ্বাস করেছে, ছাত্র আরো উদ্বুদ্ধ হয়েছে, কচি কিশোর যারা তারও উদ্বুদ্ধ হয়েছে, সেই জন্য এই লড়াইটা করেছে। সাহসী দেওয়া হয়েছিল, সবাই মনে করেছি আমরা যে এই সংস্কারের মধ্যে দিয়ে এই দেশটা বদলাবে। আর দেখেন, যদি আপনার সমাজের দিকে তাকান, একটা বিষয় বা বস্তু নিয়ে আলোচনা করেন, সংস্কারের মধ্যে দিয়েই তো বদলায়। কেউ কেউ বলবেন না বিপ্লব করে বদলানো যায়, কিন্তু বিপ্লব করে মূলত ক্ষমতা বদলায়, পরিবর্তনটা গুণগত যে রূপান্তরটা সেটাও সংস্কারের মধ্যে দিয়ে হয়।
মানে সেটা একটা বস্তু দিয়ে বলেন, একটা বিষয় দিয়ে বলেন, একটা সমাজ দিয়ে বলেন, প্রতিটা কিছুর পরিবর্তনটা গ্র্যাজুয়ালি, ধীরে ধীরে, স্টেপ বাই স্টেপ, ধাপে ধাপে হতে থাকে। প্রশ্ন আসবে, এত বড় রক্তদানের পরে রাষ্ট্র ক্ষমতা তো বাঁধালো, আওয়ামী লীগ নাই, পালিয়ে গেল, এখন আমরা পরিবর্তনের কদ্দূর? আমাদের কোনো গুণগত রূপান্তর হয়েছে, পরিবর্তন হয়েছে? এই প্রশ্নটা আমি আমাকে করছি, আপনাদেরকে করছি। আপনাদের কাছে মনে হয় কিছু বদলাচ্ছে? আপনাদের কাছে মনে হয় আগে যেরকম দেখছিলাম তার চাইতে আলাদা? বেশিরভাগ মনে হয় না, আমি জানি। কারণ বেশিরভাগ এরকম বলে কি হলো, তার একটা উদাহরণ দেন। এই যে মুরাদনগরে নারীর উপর অত্যাচার, আগে যা ছিল তার চাইতে ভয়াবহ। এরকম অজস্র উদাহরণ দিতে পারবে এই 1 বছরে, যেগুলো হবার নয়, হওয়া উচিত ছিল না, কিন্তু হয়েছে। এবং আমি ধরেন, আমাকে যদি প্রশ্ন করেন, আমি একদিন প্রফেসর ইউনুসকে বলেছিলাম যে আপনি এতদিন ধরে সংস্কার করছেন, কিন্তু একটা সংস্কার করেছেন বলে আমি দেখছি না। সেটা একটা কথা, কিন্তু সমাজের কোনো সংস্কার কি হচ্ছে? আমি জানেন, মাঝে মাঝে এরকম বলি, আমি তো টকশো করি, খুব ভালো লাগে আমার কথা বলতে, যুক্তি, অন্যের সাথে কাজ করতে। আগে মানুষ টকশো পছন্দ করতো কিরকম? দুইজনই মারা গেছেন, বাবু সুরঞ্জিত সেনগুপ্ত, ব্যারিস্টার নাজমুল হুদা। এই দুজন যখন টেলিভিশনে আসতেন টকশোতে, অবভিয়াসলি ঝগড়াঝাটি হবে, এবং সেই ঝগড়াঝাটি মানে একজন আরেকজনকে শালা কুত্তার বাচ্চা বলতেন না, আরে মিয়া চুপ থাকেন, এরকম পর্যন্ত বলতেন, রাখেন আপনি কি ফালতু কথা বলেন, এগুলো বলতেন। এবং এগুলোই পপুলার ছিল। মানে যেরকম ফাইটিং পিকচার খুব পপুলার লাগে না, মারামারি দেখলে তো ইয়াংরা মনে করে ফাইটিং না থাকলে আবার কিসের পিকচার, ওই হাই থট মার্কা ছবি তো পছন্দ কম লোক করে। এইরকম হয়েছে। আমাদের রাজনীতির মধ্যে খুবই একটা বাজে জিনিস ছিল, সেটা হলো গুন্ডামি। আমাদের রাজনীতির মধ্যে ছিল শক্তি প্রদর্শন। আমাদের রাজনীতি মানে শেষ পর্যন্ত তো ক্ষমতার লড়াই, মানে কেউ জিততে হবে, না হলে ক্ষমতায় যাবে কেমনে। সেটা ভদ্রতা করে যদি ভোটের মাধ্যমে করতে পারেন, গণতন্ত্র আনতে পারেন, সেরকম করে নিশ্চয়ই অনেক উন্নত একটা জিনিস হয়। কিন্তু ওই মধ্যে আবার শক্তি প্রয়োগ করে যাতে নিজেদের আনা যায় পক্ষে, বড় বড় দলগুলোই করেছে। আওয়ামী লীগ তো গুন্ডামির এক্সপার্ট ছিল, আর সবার নাম তো এখন নিতে পারবো না, বুঝতেই পারে। রাজনীতি আবার অনেক জায়গায় আপনার হাত পা বেঁধেও রাখে, ঠোঁট সেলাই না করলেও রেস্ট্রিক্ট করতে পারে। সব কথা সবসময় বলা যায় না, কিন্তু এটা ঠিক আমাদের রাজনীতিতে এই ধরনের অবস্থা আছে।